মানুষ যখন দুপায়ে হেঁটে তার সভ্যতা গড়ার দিকে এগোলো, মানুষ যখন আগুন আবিষ্কার করলো, ঠিক তখনই মানুষ তার নিজস্ব যে কাজ, যে শিকার করা, সেই শিকার করার বিভিন্ন ছবি তারা যে গুহায় থাকতো, সেই গুহায় তারা এঁকে বোঝাতো। সেই গুহাচিত্র আজও আমরা দেখতে পাই। সেই থেকে শুরু হয়েছিল আঁকার ইতিহাস। আজকে আমরা ঠিক এই সময় দাঁড়িয়ে আঁকার যে ইতিহাস আছে বা আঁকার নানান দিক আছে, সেই দিকগুলোই তুলে ধরার চেষ্টা করব আজকে আপনাদের কাছে। পশ্চিমবঙ্গের বিখ্যাত কার্টুনিস্ট ধীরেন বলের শিল্প এবং সাহিত্য আমরা তুলে ধরবো আজকে। তার সুযোগ্য কন্যা পৃথা বলের কাছ থেকে আমরা জেনে নেব তার নানান দিক। দিদির কাছে আমরা চলে এসেছি। দিদি পৃথা বল আমাদের স্বনামধন্য কার্টুনিস্ট, শ্রদ্ধেয় ধীরেন বলের কন্যা। তার কাছেই আমরা জেনে নেব এই স্বনামধন্য কার্টুনিস্টের নানান কথা, নানান ইতিহাস। স্বনামধন্য কার্টুনিস্ট শ্রদ্ধেয় ধীরেন বলের কন্যাও তার নিজস্ব একটা পরিচয় আছে। তিনিও নানান রকম ছবি আঁকেন এবং গল্প দিয়ে সাজিয়ে সেই ছবিগুলোকে জীবন্ত করে তোলেন। তো আজ তার কাছেই আমরা জেনে নেব তার এবং তার বাবার নানান অজানা দিক। দিদি বলুন যে আপনার বাবা শ্রদ্ধেয় ধীরেন বলের যে শিল্প বা সাহিত্য, সেই নিয়ে প্রথম থেকে যদি কিছুটা ধরেন বা কিছুটা বলেন। প্রথম দিকে বলতে গেলে আমি খুব ছোট্ট থেকেই বাবার পাশে বসে বসে ছবি আঁকা দেখতাম, পড়াশুনো করতাম। আমি বলে না, আমার ভাই বোনেরা সবাই। তো বাবাকে দেখতাম, তখনকার দিনে তো এত কালার ছবি ছিল না। ফটাফট কাগজ কাটতেন, এক গাদা জমা করে রাখতেন, তারপরে সেই কাগজগুলো পরপর পেন্সিলে দুটো চারটে স্কেচ করে নিতেন, তারপরে সেগুলোকে আবার কালো দিয়ে ছবি আঁকলেন, হয়ে গেল। তো তারপরে কখনো কখনো এরকম হাঁ করে তাকিয়ে দেখ। তো একদিন মনে পড়ে, একদিন জিজ্ঞেস করে বসেছিলাম বাপিকে যে, বাপি তুমি যে ছবিগুলো গল্পের আঁকো, তখন আমার বয়স 10 এরকম হবে, ছবিগুলো আঁকো, কোনো জায়গায় মোছো না, কিছু না, তুমি কি গল্পের ক্যারেক্টারগুলো বা যা আঁকবে সেগুলো কি সাদা কাগজের মধ্যে দেখতে পাও? তাই নিয়ে বাপি হেসে উঠল, বলল, সাদা কাগজের মধ্যে শিল্পী যদি ছবিকে না দেখতে পারে তাহলে আঁকবে কী করে? তখন তাহলে তো তোমার ভগবান অনেক রকমের চোখ দিয়েছে। হ্যাঁ, শিল্পীর চোখ দিয়েছে। তখন আমি ওইটুকু শিশু বলেছিলাম এই কথা। এটা বাবা আমাকে সারা জীবনই বলেছে, পেয়েছিস চোখ, করলি না। তো যাই হোক, বাবাকে দেখেছি। প্রথম তো আমরা এই বাড়িতে আসিনি, আমি যখন এই বাড়িতে আসি তখন 8 বছর বয়সে এসেছি। আগে বাবার একটা বাগবাজারে মেজবাড়ি ছিল, মেজবাড়িতে বসে বসেই ওই টুতুপুতু সব মেজবাড়িতেই আঁকা হয়েছে। এই বাড়িতে টুতুপুতু আঁকা হয়েছে, আঁকা কমপ্লিট হয়েছে 56-57 সালে, আর প্রেসকে দেওয়া হয়েছে 57 সালে, আর তো প্রকাশ হয়েছে 59 সালে। চ্যাঙা ব্যাঙা এবং তুতুপুতু শিশু এবং কিশোর সাহিত্য, এই শিশু কিশোর সাহিত্য নিয়ে যে আপনার বাবা যে অমর সৃষ্টি করেছেন, তাদের আমাদের মানুষের মতন তাদের মুখে কথা দিয়েছে, এইটা আপনার বাবা ঠিক মানে কোন প্রেরণা থেকে, কোথা থেকে এই প্রেরণাটা পেলেন? প্রেরণাটা কোথা থেকে পেলে জানি না, শিল্পী এইটুকু জানি, বাবা বগুড়া জেলার বারুইল গ্রামে থাকতেন। তার কোনো বাল্যকাল ছিল না, বাল্যকালে মানে বাল্যকালের কোনো হিস্ট্রি পাইনি। তারপরে যদি কিছু বলতাম তো বলতো যে আমি আমার গ্রামে সব মাটির মূর্তি গড়ত, তা সেইখানে গিয়ে আমি দেখতাম। তখন স্কুলে পড়ে, 10 বছর বয়স, চোখ আঁকা নাক আঁকা দেখতো। বাবার ডাকনাম ছিল খোকা, বা 12টা 1টা বেজে যেত, খোকা কোথায়? খোকা ওই চোখ আঁকা দেখছে, ওই কুমোরপাড়ায় গিয়ে চোখ আঁকা দেখছে। এইটা বাবার এইটুকু শুনেছি। মা বলতেন, তোমার ছোটোবেলা কিছু এখন বলো, ও তো একটু বড় হয়েছে, একটু লিখে রাখবে। একটা বলেছিলেন যে স্কুল লাইফে খুব ভালো ছবি আঁকতেন, আর এখান থেকে শিশুসাথী, মৌচাক, সন্দেশ এগুলো সব ওখানে যেত। সারা বছরের সাবস্ক্রাইব হিসাবে এটা স্কুলের, বগুড়া করোনেশন স্কুলে পড়তেন, স্কুলের ঠিকানায় যেত, এবং সেই থেকে ওই সুকুমার রায়ের ছবি আঁকা ফলো করতো। বাবা তো এখানে কিছু দেখাতে পারেননি, ছোটোবেলার সব ফেলে চলে এসেছে। তো আমার বাবার মৃত্যুর পরে আমার মনে হলো যে একবার বাংলাদেশে যাই।
তো ওখানে আমার এক পিস্তুত দিদি থাকে, আমি একাই সাহস করে পাসপোর্ট করে চলে গেছিলাম। প্রথমবার গেছিলাম, তারা তো সেই কাশ্মিয়া টাইশমিয়া এত খাবার টাবার খাইয়েছিল। তারপরের বার গেছিলাম, তখন এক বৃদ্ধ ভদ্রলোক 85 বছর বয়স, সে বললেন যে আর যখন জানলেন আমি ধীরেন বলের কন্যা, তখন উনি বসতে টসতে দিলেন, বললেন যে আমরা ধীরেন বলকে চিনতাম, খুব শ্রদ্ধা করতাম, সারা গ্রাম এখানে নাটক করতো, মঞ্চ বানিয়েছে, মঞ্চের পেছনে সিনারি সব এঁকে সারা গ্রাম শুদ্ধ ডে লাইট জ্বালিয়ে সারা গ্রাম শুদ্ধ লোক এসে দেখতো। সিরাজদৌল্লার পাঠ একবার নিজে করেছিলেন, সবাইকে মেকআপ দিতেন, ছেলেদের বিয়ে সাজাতেন, এই করে ধীরেন বল বিখ্যাত হয়েছিলেন। তার কোনো ছোটোবেলার কিছু কাহিনী পাবো না? বললো হ্যাঁ পাবেন, বাংলাদেশের বগুড়া একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে শামসার আলী ওনার বন্ধু ছিল, মানে স্কুলের বন্ধু, একসঙ্গে স্কুলে পড়েছে, উনি কিছু লিখে গেছেন বাবার সম্পর্কে। তাতেই জানলাম ঘূর্ণায়মান মঞ্চ করেছেন বগুড়া টাউনে, তারপরে উনি কি করেছেন। এরপরে আমার কাকারা সব বালুরঘাটে আছে, কাকাকে বলার পরে কাকা আমাকে একটা প্যাকেট দিলেন বাবার, পুরনো দিনের বাবার আঁকা, তাতে সব ওই গভর্নমেন্ট আর্ট কলেজের মানে সার্টিফিকেট না, ওই প্র্যাকটিস করে না সেই ছবি, সেই এতগুলো ছবি, সেই ছবিগুলো দেখাবো আপনাকে। আর দিয়েছে একটা বাবার 10 বছর বয়সের একটা ছোট্ট খাতা, সে নিজেকে পত্রিকা বানিয়েছে ওই খাতাটার নাম দিয়েছে গাথা। 1912 সালে বাবার জন্ম, আর ওই খাতাটাতে সাল লেখা আছে 1922 সাল, আর তাতে ছড়া লিখেছে, ছবি এঁকেছে। সেই ছবি দেখলে মনে হবে যে এখনকার সুকুমার রায়েরই আঁকা ছবি, সেটাও আপনাকে দেখাবো, জীবন্ত ছবি। হ্যাঁ, সেইটা আমি কালেকশন করে নিয়ে এসেছি, এইটা আমি একটা বইতেও দিয়ে দিয়েছি। এটা আমার খুব পাওয়া ছিল। এখন মনে মনে ভাবি, আমাকে সবাই বলেছে যে একটা তুমি যা জানো একটা স্মৃতি কাহিনী হয়ে যাবে, সেটা আমি ওই স্মৃতি কাহিনীতে বাবার মানে আমাকে বলেছে তোমার জীবন স্মৃতি লেখো। আমার জীবন স্মৃতি লিখতে গেলে আমার বাবা থাকছেই সর্বত্র, সেই জন্য ওইটা তার মধ্যে দিয়েছি। ওটা দেখে আমার মানে চক্ষু চড়ক গাছ হয়েছিল যে এটা 10 বছরের সাল লেখা আছে, 10 বছর বয়সের বাচ্চার এটা লেখা, হাতে লিখে ওটা করেছে। তার কি আগ্রহ, তার কি ইচ্ছা একটা এতে লিখবে। আর শুনেছি 14-15 বছর বয়স থেকেই বগুড়া থেকে শিশু সাথী পত্রিকাতে কবিতা লিখে পাঠাতো। মানে সাহিত্য নিয়ে তা ওনার ভীষণ আগ্রহ ছিল এবং কাজও করেছে অনেক। আর সেই ছোটোবেলার কথা বলি, 10-12 বছর যখন উনি ছবি আঁকতেন, এটাও জেনেছি, ওটাও ওখানে লেখা আছে, উনি বগুড়াতে একটা পেন্সিল আর রবার ছাড়া কিচ্ছু পায়নি ছবি আঁকার জন্যে, সারাটা জীবন পেন্সিল আর রাবার। সেই স্কুলের হেডমাস্টার ভীষণ ভালোবাসতেন, বলতেন তুমি একটা কি শেখ সাদির একটা ছবি করে দাও। সে বিশাল একটা ক্যানভাসের মধ্যে শেখ সাদির ছবি এঁকে দিয়েছিলেন, এমন সুন্দর করে দেখে মনে হচ্ছে অয়েল পেন্টিং। সেটা বহু বছর, প্রায় 10-11 বছর ধরে স্কুলে টাঙানো ছিল। হেডমাস্টার তাকে পুরস্কৃত করেছেন এবং বহু ছবি এঁকে দিয়েছেন। তখন উনি ক্লাস 8-9-এ পড়েন। এটাও ওই লাইব্রেরি থেকে পেয়েছি। এগুলো আমার মানে অমূল্য রতন সংগ্রহ। বিখ্যাত সাহিত্য চ্যাঙা ব্যাঙা অথবা তুতভূত, সেই নিয়ে কিছু যদি দিদি বলেন। এক সময় মিকি মাউস বিদেশে তোলপাড় করে দিয়েছিল, তো আমাদের এখানে পশু পাখিদের জামা কাপড় পরিয়ে ছবি কেউ আঁকেনি আগে। মানে সদ্য ধীরেন বলই মনে হয় প্রথম ভারতবর্ষে। আগে পশু পাখিদের, যেমন পশু পাখিদের নিয়ে অনেক গল্প হয়েছে, পশু পাখিদের নিয়ে অনেক হিতোপদেশের গল্প হয়েছে, কিন্তু পশু পাখিদের যেমন তাদের চেহারা তেমনই এঁকেছে। কিন্তু ধীরেন বলই প্রথম পশু পাখিদের জামা কাপড়, প্যান্ট জামা শাড়ি এসব পরিয়ে, হাতের চুড়ি গয়না টিপ এসব পরিয়ে এঁকে উনি বইতে করেছেন। প্রথম হচ্ছে চ্যাঙা ব্যাঙা। এই চ্যাঙা ব্যাঙার একটা ইতিহাস আছে, খুব দুঃখের সঙ্গেই বলি। চ্যাঙা ব্যাঙা আমরা জানতাম যে মৌমাছির লেখা এবং ধীরেন বলের আঁকা। ধীরেন বল বগুড়া জেলা থেকে এসে তখন সবে গ্র্যাজুয়েট হয়ে জ্যোতিষচন্দ্র দাশগুপ্তের আর্ট কলেজ থেকে 3 বছরের শিল্প আঁকা বিদ্যা যেটা, সেটাকে একেবারে সুন্দরভাবে গ্রহণ করে একটা পরিণত শিল্পী হয়ে যখন বেরোলেন, তারপরে উনি
নানান রকম বিজ্ঞাপনে কাজ করতেন। কোকোলা, হিম কল্যাণ, তারপরে হিমানি, লক্ষ্মী ঘি, এসব কাজ করতেন। তার ওই মায়ের ছবি, মেয়ের ছবি এসব দেখে সবাই মুগ্ধ। তখন ওই বাজার পত্রিকার আনন্দমেলা বিভাগে ছিলেন বিমল ঘোষ মৌমাছি। উনি ওখানে গিয়ে ধীরেন বলকে প্রায় বলতে গেলে উনি যাবেন না, টেনে নিয়ে এসে ওনাকে আনন্দমেলা বিভাগে আনন্দতেই ঢোকালেন, আনন্দবাজার পত্রিকায়। সেখানে সব বিভাগেই ছবি আঁকতেন, আর আনন্দমেলাতেও ঢুকিয়েছেন। আনন্দমেলায় তখন বেরোলো চ্যাঙা ব্যাঙা, নাকাল নেংটি, চালাক বোকা, 3টে বই বেরোলো। তখন বঙ্গ শিশুর আর চ্যাঙা ব্যাঙা নিয়ে একদম পাগল। কিন্তু এর একটা ইতিহাস আছে। সবাই জানতেন যে মৌমাছির লেখা এবং ধীরেন বলের আঁকা। বাবা কোনোদিনও কাউকে বলেনি যে চ্যাঙা ব্যাঙাটা আসলে ওনারই লেখা, সেটা কাউকে করেনি। কেননা ওনাকে ওই লোক সংলাপই ওনারই, ধীরেন বল প্রত্যেকটা ওনারই, গল্পটাই ওনার। আচ্ছা। তো ওনাকে শুধু লোভ দেখিয়ে এনেছে যে তোমার ছবি ছাপা হবে, তুমি এসো, চ্যাঙা ব্যাঙা তুমি লিখবে, কিন্তু নামটা থাকবে আমার, বিমল ঘোষ মৌমাছির। বাবা তাতে আমার ছবি ছাপা হবে, রাজি হয়ে গেল। তখন তো বাবার কম বয়স, আবার যদি বিবাহিত হতো তাহলে হয়তো বউ বাধা দিত, কিন্তু কাউকেই তিনি বলেনি। সেটা হচ্ছে এই 36 সালে পাশ করেছে, 37-38 সাল। আচ্ছা, তারপরে উনি যোগ দিলেন, চ্যাঙা ব্যাঙা বেরোলো, হই হয়ে গেল। চ্যাঙা ব্যাঙা পেয়ে একবার সবাই একবারে মুগ্ধ। শুধু চ্যাঙা ব্যাঙা, নাকাল নেংটি বেরোয়নি, বাবার ঠেকে হাবুল শেখে গল্প, ওটাতে বাবার নামই ছিল। ঠেকে হাবুল শেখে, দেখে হাবুল শেখে, কাড়াকাড়ি, আটখানা, এগুলো সব ছবিতে গল্পগুলো বেরিয়েছে। ঠেকে হাবুল শেখে তো খুব করা এখনও বই আছে ওইভাবে। কিন্তু তারপরে যখন এই অবস্থা হলো, তখন শিশু সাহিত্য সংসদ করলো কি, ওই চ্যাঙা ব্যাঙা, নেংটি এগুলোকে নিয়ে বই করলো, 3টে পার্ট করে। প্রথম 1 বছর 2 বছর তাকে টাকা দিয়েছিল, কিন্তু তারপরে আর রয়্যালটি টাকা দেয়নি। আর বাবার সঙ্গে কন্ডিশন ছিল যে তুমি বলবে না তোমার লেখা গল্প। এটা তো স্বাভাবিক যে একটা কার্টুনিস্ট বা একটা শিল্পী যখন একটা নিজের একটা সৃষ্টি করা ছবি আঁকে, খালি মা আর মেয়ে আঁকে না, তখন গল্পটা অন্য কারোর হয় না, তখন নিজের গল্প হলে তবেই নিজের মতন ছবি হয়। তখনও বলেনি, সারাটা জীবন কোনো দিন বলেনি। কিন্তু বাবার একটা দুটো বন্ধু জানতেন। বাবার মৃত্যু 1992 সালে বাবা মারা গেছেন। তার 3 মাস আগে হরেন ঘটক, উনিও একজন লেখক, এসে বাবার শয্যাশায়ী বাবাকে দেখতে এসে বললেন, ধীরেনদা বলছে দেখি চিৎকার করে, কেন না বলবেন না? ধীরেনদা আপনি অন্তত আপনার ছেলে মেয়েদের বলে যান যে চ্যাঙা ব্যাঙাটা আপনার লেখা, নাকাল নেংটি আপনার লেখা, আপনি কেন বলবেন না? বলছে না, এতদিন যা বলিনি, আমার স্ত্রীকে বলিনি, আমি আর বলবো না। তখন আমি বললাম, কাকু কী হয়েছে? তখন হরেন ঘটককে বললাম। তখন 3 তলার ঘরে বললো যে, তো বাবার সামনেই বললেন যে এই চ্যাঙা ব্যাঙা, নাকাল নেংটি এগুলো সব তোমার বাবারই লেখা। আর আমি তখন হঠাৎ মনে পড়ে গেল বাবার অসুস্থতার জন্য, বললাম, বাপি আমি একটা জিনিস কিছুদিন আগে জোগাড় করেছি, জানো তো, চ্যাঙা ব্যাঙার ছবিগুলো তোমার উড়িয়ে দিয়েছে সংসদ, অন্য ছবি অন্য শিল্পী দিয়ে এঁকেছে। তাই নাকি? আমি তখন নিচ থেকে বই নিয়ে গিয়ে দেখালাম, বাবার চোখে জল, কেঁদে ফেলেছেন বাবা। বাবা বলছেন, আমার এত ভালো ছবিগুলোকে সরিয়ে একটা সাধারণ একটা সেই শিল্পী এখনও বেঁচে আছে, তাকে দিয়ে এখন খুঁজে বার করে দেখবেন, কিনে নিয়ে দেখবেন চ্যাঙা ব্যাঙার কী অবস্থা। এইগুলো করলো, ঠিক আছে। আমাকে বলল, তুমি ওই চ্যাঙা ব্যাঙার ছবিগুলো, আমি কাউকে কপিরাইট দিয়ে যাইনি, আমি আমার নিজের কাছেই আছে, ওই ছবিগুলোকেই তুমি তোমার মতন, তখন আমার অনেকগুলো বই বেরিয়ে গেছে, ওই ছবিগুলোই তুমি তোমার মতো করে গল্প লিখে ওগুলো আবার শিশুদের হাতে তুলে দেবে। আমি তখন ওই চ্যাঙা ব্যাঙা, নাকাল নেংটিটাকে দিয়েছি হ্যাংলা নেংটি, আর চালাক বোকাটাকে দিয়েছি পিকনিকে চ্যাঙা ব্যাঙা, হ্যাঁ দিয়েছি। আর চেঙা বেঙা নাম ছিল, আমি ওটাকে জফালা করে চ্যাঙা বেঙা করে দিয়েছি। সেই হচ্ছে, তখন বাবার মনে মনে দুঃখ পেয়েছিল যে চ্যাঙা ব্যাঙা আমি করলাম, লিখলাম, আর নাম হলো বিমল ঘোষের। তখন উনি আর আনন্দমেলায় আর করলেন না। উনি তখন কি করলেন, নিজের মনে বসে, তখনও বাবা বিয়ে করেননি, নিজের মনে বসে তুতু ভুতু সৃষ্টি করলেন। ওই মেজবাড়িতে, বাগবাজার মেজবাড়িতে বসে তুতু ভুতু
পশু পাখিদের ও চ্যাঙা তো খালি একটা ধুতি পরে চ্যাঙাকে তো একদম ল্যাংটেপুটো অবস্থায় ছবিতে করিয়ে দিয়েছে। আর তুতুপুতুর মা বাবা ছেলে পুলে হাসু খোকা প্যাক প্যাক সবাইকে জামা কাপড় পরিয়েছে। আর তুতুপুতুর ছবি কি আজকে 65 বছর ধরে তুতুপুতু এমনি চলছে। তুতুপুতুর প্রত্যেকটা লোম, মাথার লোম, হাতের লোম বাবা একটা একটা করে এঁকেছেন। ধন্যবাদ দিদি, আপনার কাছে অনেক কিছুই জানলাম আপনার বাবা শ্রদ্ধেয় ধীরেন বলের সম্বন্ধে। শ্রদ্ধেয় ধীরেন বল বিখ্যাত কার্টুনিস্ট, গ্রাম বাংলার পশু পাখিদের তিনি জামা কাপড় পরিয়ে আমাদেরই মতন, আমাদেরই সভ্যতায় তাদের এক নতুন রূপ দিয়েছিলেন। এই সেই ধীরেন বলের ঘর, যেই ঘরে বসে তিনি তার এই শিল্প এবং সাহিত্য সৃষ্টি করেছিলেন। এই সৃষ্টিকেই আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে তার অনেক অজানা দিক তিনি তুলে ধরবেন, তিনি বলবেন। তার নানান শিল্পকলা আমরা দেখতে পাচ্ছি। এই শিল্পকলার সঙ্গে আপনার কিছু যে অভিজ্ঞতা বাবার সঙ্গে, বাবার কাছে আপনি শিখেছেন, কিভাবে শিখলেন, বাবা তার মেয়েকে কতটা স্নেহ আদরে এই কাজগুলো শেখালো, সেইটা একটু যদি আপনার স্মৃতিতে যদি ধরা থাকে অবশ্যই সেটা একটু যদি বলেন। সেইটা আমার একটা বই বেরিয়েছিল, বাবাকে বলতাম যে একটা গল্পের একটা জায়গা আছে। তখন আমি এই কলেজে ছাড়িয়ে ইউনিভার্সিটিতে ঢুকেছি। গল্পের একটা জায়গা আছে, এখানে ঠাকুমা শুয়ে আছে, এই শোয়া একটা ছবি এঁকে দাও। বাবা বলতেন যে আমি কিচ্ছু করব না, তো শেখানোর জিনিস না, আর্টিস্ট অ্যান্ড রাইটার্স আর বর্ন নট মেড। তোর মা যখন শুয়ে থাকবে তখন মাকে দেখে দেখে ছবিটা, শোয়া ছবির স্কেচটা করে নেবে। তখন আপনার বয়স কত? তখন আমি সবেই গ্র্যাজুয়েট হয়েছি। তো আপনার মানে এই যে আঁকা শেখা, সেটা কি সব পুরোটাই বাবার কাছ থেকে? বাবাকে বসে বসে আঁকতে দেখেছি, সেই শিখেছি। আমি কোনো আঁকার স্কুলেও পড়িনি, আমার কোনো কেউ আমাকে আঁকা শেখাইও নি। আচ্ছা, এই আপনার বাবার যে আমার একটা রক্তে ছিল আঁকা। হ্যাঁ, অবশ্যই রক্ত তো ছিলই। বা বাবাকে একদম ছোটবেলা থেকেই দেখেছেন আঁকা। হ্যাঁ, একদম বসে বসে আমরা বাবার পাশে বসে বসে আমরা ভাই বোনেরা সব বসে পড়তাম, অঙ্ক করতাম, ভগ্নাংশের অঙ্ক করতাম। বাবার বই খাতায় বাবা নিজের মনে এঁকে যাচ্ছে, আমরা অঙ্কটা 3 বারও পড়ো বলতাম। কীরকম না, একটা বানর তৈলাক্ত বাসে উঠছে আর পাথরটা পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তারপরে লাস্টবারে তো পড়বে না, তাহলে কতক্ষণে কতবারে পড়বে বিখ্যাত অঙ্ক, বিখ্যাত অঙ্ক। তখন ওই বাবা, মাথায় তো আগে বুঝতে পারিনি, বাবা হঠাৎ হাতের পেন্সিলটা নিয়ে আমার খাতার মধ্যে বাঁশটা তৈরি করে দিল। এই উঠছে পারলো, এই উঠছে নামলো, এবার তখন আমার মাথায় ঢুকে গেল। পাটিগণিতের অঙ্কে আবার বাবা একবারে এক্সপার্ট। তারপরে রেলের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, রেলের দৈর্ঘ্য, টাইম, এসব ছবি এঁকে এঁকে পাটিগণিত শেখাতেন। মানে এক নতুন দিক আমরা জানলাম। বইয়ের যে শব্দগুলোকে বিভিন্ন রূপ দিয়ে যে সহজভাবে আমাদের কাছে তিনি পৌঁছেছিলেন। অনেক দিক আছে। বাবা সবসময় ছেঁড়া ফাটা জিনিসগুলোকে খুলে খুলে, কোথায় ঠোঙা পড়ে আছে খুলে সেটা করে পড়বেন। এত পেপার পড়বেন। কোনো কিছু বেঁকে গেছে, চান করতে গেলেন নিচে, কোনো কিছু বেঁকে পড়ে আছে, ওটাকে সোজা করে ঠিক করে দিলেন। বাবার কতকগুলো মানে দিক ছিল, মানে চট করে একটা ছড়া বানিয়ে ফেলতো। এই বাড়িটায় যখন আমরা এসেছি তখন আমরা ছোট, তখন উপরে ছাতের উপর নিয়ে গেলাম, 4 তলায় ছাদ, 4 তলার ছাদ থেকে আমাদের টালার ট্যাঙ্কটা দেখা যেত। তো বাবা আমাদের ভাই বোনেদের নিয়ে গেল, ভাই বোনেদের ওপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যে এই দেখ, এটা টালার ট্যাঙ্ক, এইটা এখান থেকে সারা কলকাতা শহরের জল সাপ্লাই হয়, আর কলকাতায় কলে কলে সব জল যায়। তারপরে এই জল না হলে সারা কলকাতা শহর জলবিহীন হয়ে যাবে। তারপরে যাই হোক, আমরা নেমে টেমে এলাম, দেখি বাবা ওই চেয়ার টেবিলে বসে কি লিখছে। আর আমার সবসময় পিছন ঘুরতাম আমি, বাবা ছোটো থেকেই। তো দেখছি যে এটা লিখছে, কি লিখলে বাপি? তা বলছে ওই টালার ট্যাঙ্কটা দেখে একটা ছড়ার কথা মনে পড়ে গেল। তখন কি লিখেছে দেখি, টালার ট্যাঙ্কটা জলের পুকুর, শহরবাসীর প্রাণ, এই জলে হয় রান্না খাওয়া, এই জলে হয় স্নান, এ জল বিনা শহর অচল, সময় মতন মিলবে এ জল, পলতা থেকে টালায় এনে দিয়েছে এর স্থান, বিরাট পুকুর দাঁড়িয়ে আছে উচ্চ থামের পরে, পাইপ দিয়ে নেমে সে জল যাচ্ছে ঘরে ঘরে। ধন্য যে আমরা এরকম ধরনের একজন শিল্পীকে আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গের
প্রতিটি কোণায় কোনো না কোনো শিল্প এবং শিল্পীরা আছেন, ছিল, তাদেরই সৃষ্টিতে আমরা এখন সেই কাজগুলো করছি, তাদের দেখানো পথকে আমরা অনুসরণ করছি। আরও কিছু জানতে ইচ্ছে করছে, কারণ এই ধরনের কবিতা তিনি চটজলদি তৈরি করেছিলেন। সেই সম্বন্ধে চক্রবর্তী কাছেই থাকতেন, বাবার খুব বন্ধু ছিল। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাবাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, মানে বাবাকে দেখার জন্য একসময় বর্মন স্ট্রিটের বাড়িতে যখন, মানে আমরা জানতাম না, উনি লিখেছিলেন বাবার শতবর্ষে শুকতারাতে। তো মৌমাছিকে বলেছিলেন আমি ধীরেনদাকে দেখতে চাই, ধীরেন বলকে। তখন উনি বাবার থেকে অনেক 10-12 বছরের ছোটো নীরেন চক্রবর্তী। একদিনকে বাবা গেছেন, গিয়ে বসেছেন আনন্দমেলায়, তখন মৌমাছি এটা একটা পাঁচিল দিয়ে এবাড়ি ও বাড়ি আলাদা করা, যে ধীরেন দেখো কে এসেছে। তখন নীরেন চক্রবর্তী বলে ধীরেনদা এসেছে। তখন এটা লিখেছিলেন নীরেন চক্রবর্তী শুকতারাতে। তখন গিয়ে বাবাকে প্রণাম করলেন। বাবা প্রণাম করে অনেক দিন আপনাকে দেখার ইচ্ছে ছিল, যে আমার খুব কবিতা লেখার স্বাদ। তখন বাবা ওনাকে একটা কথা বলেছিল, তোমার যে ভেতরে যে জিনিসটা আছে সেটা যেন দিনে দিনে হারিয়ে না যায়। সেই কথাটা নীরেন চক্রবর্তী এতকাল মনে রেখে দিয়েছিলেন, এবং সেটা শুকতারাতে লেখা আছে। শুকতারা আমি যত্ন করে রেখে দিয়েছি। এবং বাবাকে, উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি ওনার মেয়েদের বলতেন যে এইটা আমার আরেকটা মেয়ে। বাবার মৃত্যুর পর বলেছিলেন আমাকে যে বাবা মারা গেছেন, কি আছে তোর, যখন যা প্রয়োজন হবে আমাকে বলবি, আমাকে জিজ্ঞেস করবি। যখন যতবার যা কিছু, কোনো বানান, কোনো মানে, তখন ল্যান্ডলাইনে ফোন করতাম, কাকু আমাদেরকে সব কিছু সাহায্য করতো মৃত্যুর আগে পর্যন্ত। নীরেন চক্রবর্তী। দিদি, এই তুতোভূত বা চ্যাঙা ব্যাঙা, তো এইটা কি এখনও কি নতুন নতুন এপিসোড কি আপনি তৈরি করছেন, না ওই যেটা সদ্য ধীরেন বল করেছিলেন আপনার বাবা, বা নতুনভাবে কি? তুতুপুতু তো চণ্ডীচরণ দাসের ইগল লিথোগ্রাফি ম্যাপ যাদের, তাদের পাবলিকেশন। আচ্ছা আচ্ছা, ওরা এখনো ছাপছে। ওরা প্রথম ছিল 4 আনা, তারপরে 8 আনা, তারপরে 12 আনা, এরকম দাম বেড়েছে। তো যাই হোক, এবছর বইমেলায় দেখি শিশু সাহিত্য সংসদ তুতুপুতু নিয়ে বিক্রি করছে। দিদি, আজকের যে সময়, আজকে পৃথিবী, টেকনোলজি অনেক এগিয়ে গেছে। এই টেকনোলজিতে পুরনো যে আমাদের কার্টুনিস্টরা ছিলেন, তাদের আঁকা যে ছবি বা গল্প, সেগুলো বিভিন্নভাবে, যেরকম বাটুল দি গ্রেট, বিভিন্নভাবেই এই অডিও ভিজুয়াল আমাদের রূপটা পেয়েছে বা রূপ দিয়েছে। তো আপনার কি ইচ্ছে হয় না কি আপনার বাবার যে এই সমস্ত অমর সৃষ্টিগুলোকে অডিও ভিজুয়াল হিসাবে রূপ দিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখতে পায়? কারণ তুতুভুতু অনেকেই হয়তো পৃথিবীর কোনো এক কোনায় সেই শিশুটি, তুতুভুতুটি পড়বে, সেইভাবে কি কোনো রূপ দেওয়ার আপনার ইচ্ছে, মানে অ্যানিমেশনের কথা? হ্যাঁ, অ্যানিমেশন ভাবে বা ইচ্ছে আমার খুব আছে। আমি তার জন্য অনেক দৌড়ি করেছি। SBS এসেছিলেন, দিয়েছে, কিন্তু ওরা জিনিসটাকে কোনো কারণে জিনিসটাকে আটকে রেখে দিয়েছে। আমার খুব ইচ্ছে, 5 বছর আগে থেকে আমি চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু ওরা যে আটকে রেখেছে সেটা আমার জানা নেই। ওরা অনেক দিন আগে ওরা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমি প্রথম জীবনে বাবা ছাড়াও একজনকে পেয়েছিলাম, উনি হচ্ছেন লীলা মজুমদার। উনি আমাকে ভীষণ স্নেহ করতেন এবং পথ দেখিয়েছিলেন। তো উনি বাবাকে খুব ভালোবাসতেন। তো আমার বাবার মৃত্যুর পরের দিন উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সবে হবিষ্যি করে উঠেছি, আমি কি করে যাব, আমাকে একজন নিয়ে গিয়ে বললো, আমাকে তোকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকেছি, লীলাদি ডেকেছে, আমার যেতেই হবে। বলল, শোন, তুই দুঃখ করিস না, কষ্ট করিস না, বাবা মা চিরদিন বেঁচে থাকে না। বাবাকে নিয়ে, বাবার সঙ্গে যে স্মৃতিটুকু জড়িয়ে আছে তাই নিয়ে লিখতে থাক, সেটাই হবে স্মৃতিচারণ। সেটা যখন লেখা হবে তখন দেখবি মনটা তোর ভালো হয়ে যাবে। সেই লেখাটা আমি তোকে হেডিং করে দেব, আর সন্দেশে পুজোর সংখ্যায় বেরোবে। সেটা লীলাদি লিখে দিয়েছিল, এবং তারপর থেকে লীলাদি সান্ত্বনা দিয়েছিল। বাবার সম্পর্কে লাস্ট কথা বলি, লীলাদির একটা কথা দিয়ে শেষ করছি। সেটা হলো, আমাদের বন্ধু ধীরেন বলের মতো চিত্রশিল্পী আমাদের দেশে কম জন্মেছেন। ছোটদের জন্য আঁকা ছবি যেন লাফায় ঝাঁপায়, মনকে নাড়া দেয়। ধন্য তার তুলি কলম,
কেবলই আমার দাদা সুকুমার রায়ের ছবির কথা মনে পড়িয়ে দেয়। নামকরা শিল্পী আমাদের চিত্র জগতে অনেক দেখা দিয়েছেন, কিন্তু ছোটদের মনের ছাড়পত্র পেয়েছেন মাত্র 2-4 জনা। ধীরেন বলের দর্শন পেয়েছি, আমার বড় সৌভাগ্য, তার মঙ্গল হোক। ইতি লীলা মজুমদার, 20/12/91। আপনি আমাদের এই মূল্যবান সময় দিয়েছেন। ছেলেবেলার মনটিকে বাঁচিয়ে রাখা বড় শক্ত কাজ। যারা সেটা পারেন না তাদের হাতে কিছুতেই ছোটদের লেখা কি ছবি তেমন উতরোতে চায় না। এই পৃথিবীর প্রকৃতিতে আমরা সমস্ত প্রাণী একে অপরের আত্মীয়। সেই প্রাণী, সেই আমাদের ঘরের আশেপাশে যে প্রাণীদের নিয়ে শ্রদ্ধেয় ধীরেন বল ছবি এঁকে এবং তাদের মুখে কথা বলিয়ে যে শিল্প বা সাহিত্য তৈরি করেছিল, আজকে তাতে নানান দিক দিয়ে উপকৃত হচ্ছে। তারই সুযোগ্যা কন্যা শ্রীমতী পৃথা বল, তারও বাবারই মতন নতুন শিল্প সৃষ্টি করছেন, নতুন সাহিত্য সৃষ্টি করছেন। আমরা চাই আমাদের ভবিষ্যৎ তাদের শিশু এবং কিশোর অবস্থাকে দারুণভাবে উপভোগ করুক এই সমস্ত কমিক্স এবং কার্টুনের মাধ্যমে। আপনারা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এরকম ধরনের ভিডিও পেতে গেলে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন।